আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের যাদের পরীক্ষা আগামী 22 অক্টোবর 2025 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য গ্রামার শর্ট ফাটাকেস্টো ক্লাস টপ 20 রাইট ফর্ম অর ভার্ব পার্ট 2 5 মার্ক তুলে নাও। গত ক্লাসে আমি তোমাদেরকে 1 থেকে 5 পর্যন্ত রাইট ফর্ম অর ভার্বের রুল শিখিয়েছি। আজকে আমি তোমাদেরকে 6 থেকে 8 নম্বর রাইট ফর্ম অর ভার্বের রুল শেখাবো। আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, তোমরা যদি এই 20টি রাইট ফর্ম অর ভার্ব রুল সহকারে পড়ে যাও তাহলে তুমি 5 মার্কের মধ্যে 5 মার্কেই তুলতে পারবা, 100% গ্যারান্টি। আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ 7 বছর ধরে কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা এবং তোমরা কোন টপিকে কোন ভিডিওটি চাও সেটি অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটুকু জানিয়ে দিবা। প্রিয় অনার্স শিক্ষার্থীরা, তোমাদের যাদের পরীক্ষা আগামী 22 অক্টোবর 2025 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের 7ম সংস্করণ শিওর পাস এই সাজেশন বইটি। এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি, কেউ যদি এই বইটি নিয়ে মাত্র 60টি পেজ পড়ে তাহলে সে 100% পাস করবে। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা যারা এই বইটি ক্রয় করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক একদম ফ্রিতে দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করানো হবে। সেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, A to Z এভরিথিং তোমাদেরকে সব কিছু একদম ফ্রিতেই দেওয়া হবে যারা যারা এই বইটি ক্রয় করবে। যারা যারা বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো 01744559475। এই নম্বরে SMS করো দ্রুত। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2025। এবার চলে যাব টেকনিক 6 নম্বর টেকনিকটি দেখো, সেন্টেন্সের ওয়ার্ড দেখে উত্তর লেখার কৌশল। তো কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে, উইশ, ফেন্সি, সিন্স, লাস্ট প্লাস টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো শুধুমাত্র সিন্স, কিন্তু সিন্সের পরে যদি সময় উল্লেখ থাকে তখন অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। ইয়েস্টারডে, উইশ, ফেন্সি, সিন্স, লাস্ট প্লাস টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। পরেরটি দেখো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, ইভার, নেভার। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, ইভার, নেভার যদি এগুলো থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ 3 নম্বর ফর্ম। তো কোনো বাক্যের মধ্যে যদি শুধু হ্যাভ অথবা হ্যাজ থাকে তারপরেও তোমাদেরকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এরপরে দেখো ফর অথবা সিন্স প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে ফর অথবা সিন্স প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। কোনো বাক্যের মধ্যে বিফর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। এই রুলসটি এবছর আসার সম্ভাবনা অনেক বেশি, তোমরা একদম মুখস্থ করে নাও। বিফর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই 4টি রুলস থেকে তোমরা কমপক্ষে হলে 1 থেকে 2টি রাইট ফর্ম অর ভার্ব কমন পাবা। এতটুকু আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি। 12.1 আই ফেন্সি আই টার্ন পেল। তো দেখো এখানে কি আছে, ফেন্সি আছে। কোনো বাক্যের মধ্যে যদি ফেন্সি থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। তো দেখো এখানে আছে টার্ন, টার্নের পাস্ট ফর্ম কি টার্নড, তো এখানে অ্যান্সার হবে টার্নড। পরেরটি দেখো আই ড্রিম এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে, লাস্ট প্লাস টাইম থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে ড্রিম, ড্রিমের পাস্ট ফর্ম কি, ড্রিমের পাস্ট ফর্ম হলো ড্রিমড। তো আমি এখানে ড্রিমড লিখে দিলাম। পরেরটি দেখো ইট ইজ হাই টাইম শি চেঞ্জ হার হ্যাবিট। তো দেখো এখানে কি আছে, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। তো চেঞ্জের পাস্ট ফর্ম কি, চেঞ্জড। তো এখানে অ্যান্সার হবে ইট ইজ হাই টাইম শি চেঞ্জড হার হ্যাবিট। এর বাংলা অর্থ হলো এটাই তার অভ্যাস পরিবর্তন করার উপযুক্ত সময়। আই ড্রিম এ ব্যাড ড্রিম লাস্ট নাইট, এর বাংলা অর্থ হলো আমি গত রাতে একটি খারাপ স্বপ্ন দেখেছি। পরেরটিতে চলে যাই তাহলে তোমরা আরো বুঝতে পারবা।
5 years have passed since he left the country। তো দেখো এখানে কি আছে, সিন্স আছে। কোনো বাক্যের মধ্যে যদি শুধু সিন্স থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। তো দেখো এখানে আছে লিপ, লিপের পাস্ট ফর্ম কি, লেফট। তো এখানে অ্যান্সার হবে লেফট। এর বাংলা অর্থ কি, এর বাংলা অর্থ হলো সে দেশ ছাড়ার পর 5 বছর কেটে গেছে। এবার চলে যাব 13.1-এ। 13.1টি দেখো, I not yet finish the work। কোনো বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে, কোনো বাক্যের মধ্যে ইয়েট থাকলে কি লিখতে হবে, কোনো বাক্যের মধ্যে ইয়েট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে আছে আই থাকলে অবশ্যই তোমাদেরকে লিখতে হবে হ্যাভ। এরপরে দেখো ইয়েট থাকলে, কোনো বাক্যের মধ্যে ইয়েট থাকলে ইয়েটকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। এবং নট থাকলে নট কিন্তু কোথায় বসে, কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে নটকে অবশ্যই কিন্তু সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। তো এখানে সাহায্যকারী ভার্ব হলো হ্যাভ, হ্যাভের পরে নট বসালাম। এরপরে ফিনিশের কি করতে হবে, পিপি করতে হবে। ফিনিশের পিপি কি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হলো ফিনিশড। এখানে অ্যান্সার হবে হ্যাভ নট ইয়েট ফিনিশড। এবার চলে যাব 13.2। হি বাই এ কার রিসেন্টলি। কোনো বাক্যের মধ্যে রিসেন্টলি থাকলে দেখো, রিসেন্টলি থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো দেখো এখানে আছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে এস যুক্ত ভার্ব হয়। হ্যাভ এবং হ্যাসের মধ্যে এস যুক্ত ভার্ব হলো হ্যাজ, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। বাই এর পিপি কি, বাই এর পিপি হলো বট। তো বাই এর পিপি করে দিলাম, হয়ে গেল বট। আর রিসেন্টলি থাকলে রিসেন্টলিকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হ্যাজ রিসেন্টলি বট। তো এর অ্যান্সার হবে, এর বাংলা অর্থ হবে সে সম্প্রতি একটি গাড়ি কিনেছে। পরেরটি দেখো 13.3। দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইট ব্যাংকস। তো দেখো এখানে হ্যাজ আছে, কোনো বাক্যের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ থাকলে এরপরে মূল ভার্বে কি করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে ওভারফ্লো, ওভারফ্লো এর পিপি কি, ওভারফ্লো এর পিপি হলো ওভারফ্লোট। এখানে অ্যান্সার হবে দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড ইট ব্যাংকস। এর বাংলা অর্থ হলো নদী তার তীর ছাপিয়ে গেছে। পরেরটি দেখো 14.1। দে লার্ন ইংলিশ ফর 7 days। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, ফর প্লাস টাইম থাকে, কোনো বাক্যের মধ্যে সিন্স অথবা ফর প্লাস টাইম, সিন্স অথবা ফর প্লাস টাইম থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে ফর প্লাস টাইম আছে, এই বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে, সুতরাং অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে আছে দে, দের সাথে কিন্তু সবসময় হ্যাভ বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট নেমের ক্ষেত্রে হ্যাজ বিন বসবে, বাদ বাকি ক্ষেত্রে হ্যাভ বিন বসবে। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে ভার্ব হিসাবে কি আছে, লার্ন, লার্নের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে যাবে লার্নিং। এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লার্নিং। তারা 7 দিন ধরে ইংরেজি শিখছে। পরেরটি দেখো ইট টু রেইন সিন্স মর্নিং। এই বাক্যের মধ্যে সিন্স প্লাস টাইম আছে, কোনো বাক্যের মধ্যে সিন্স প্লাস টাইম থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং বসাতে হবে হ্যাজ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে আছে রেইন, রেইনের সাথে আইএনজি যুক্ত করে দেবো, হয়ে যাবে আর রেইনিং। এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন আর রেইনিং। 15.1টি দেখো দ্য পেশেন্ট ব্র্যাকেটে টু ডাই বিফোর দ্য ডক্টর কেম। তো দেখো এখানে কি আছে, বিফোর, কোনো বাক্যের মধ্যে বিফোর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। একটু আগে তোমাদেরকে রুলটি শিখিয়েছি, তো যেহেতু বিফোর আছে সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো দেখো এখানে আছে ডাই, ডাই এর পিপি কি, ডাই এর পিপি হলো ডাইট। তো এখানে অ্যান্সার হবে হ্যাড ডাইট। দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর কেম। এর বাংলা অর্থ কি, এর বাংলা অর্থ হলো ডক্টর আসার আগেই রোগী মারা গিয়েছিল। 5.2টি দেখো 5.2। দ্য বেল র্যাং আফটার হি রিচ দ্য কলেজ। তো দেখো এখানে কি আছে, আফটার আছে, কোনো বাক্যের মধ্যে যদি আফটার থাকে তাহলে আনসার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম হ্যাড, রিচ এর পিপি কি, রিচ এর পিপি হলো রিস্ট। তো এখানে আনসার হবে হ্যাড রিস্ট। সে কলেজে পৌঁছার পর ঘন্টা বেজেছিল। 15.3 হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং। তো দেখো এখানে কি আছে, অ্যাজ ইফ আছে, কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ ইফ থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম হ্যাড, নো এর পিপি কি, নো এর পিপি হলো নন। তো এখানে আনসার হবে হ্যাড নন। হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নন এভরিথিং। পরের রুলটি দেখো
হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ওয়াজ অথবা ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। কিন্তু হোয়াইল এর পরে যদি শুধু ভার্ব থাকে তাহলে তোমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো হোয়াইল দে ব্র্যাকেট প্লে ক্রিকেট দ্য রেইন কেম, তো হোয়াইলের পরে এখানে কি আছে, সাবজেক্ট আছে। হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে অ্যান্সার লিখতে হবে ওয়াজ অথবা ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে ওয়াজ অথবা ওয়ারের মধ্যে তোমাদেরকে বসাতে হবে ওয়্যার, কারণ আছে দে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট নেম থাকলে বসাতে হয় ওয়াজ, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হয় ওয়্যার। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে প্লেইং। তো এখানে অ্যান্সার হবে ওয়্যার প্লেইং। হোয়াইল দে ওয়্যার প্লেইং ক্রিকেট দ্য রেইন কেম, এর বাংলা অর্থ হলো যখন তারা ক্রিকেট খেলছিল তখন বৃষ্টি আসলো। পরেরটি দেখো হোয়াইল প্লে ক্রিকেট দ্য রেইন কেম, দেখো হোয়াইলের পরে কিন্তু কি নাই, সাবজেক্ট নেই। হোয়াইলের পরে সাবজেক্ট না থাকলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এখানে অ্যান্সার হবে প্লেইং। হোয়াইল প্লেইং ক্রিকেট দ্য রেইন কেম, এর বাংলা অর্থ হলো ক্রিকেট খেলার সময় বৃষ্টি আসলো। পরেরটি দেখো উই গো দেয়ার টুমোরো, উই গো দেয়ার টুমোরো, এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে শ্যাল অথবা উইল। এখন দেখো কোনো বাক্যের মধ্যে টুমোরো থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শ্যাল অথবা উইল, এরপরে মূল ভার্বের বেস ফর্ম করতে হবে। তো শ্যাল অথবা উইল, গো এর বেস ফর্ম তো গো, তো এখানে অ্যান্সার হবে শ্যাল অথবা উইল গো। উই শ্যাল অথবা উইল গো দেয়ার টুমোরো, এর বাংলা অর্থ হলো আমরা আগামীকাল সেখানে যাব। এবার চলে যাব 7 নম্বর রুলে। 7 নম্বর রুলটি দেখো উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, বি অথবা গেট ইউজ টু। বি বলতে আমি স্যারের পরে কি থাকবে, ইউজ টু থাকবে, বা গেটের পরে ইউজ টু থাকবে। প্রিপোজিশন, যে কোনো ধরনের প্রিপোজিশন থাকতে পারে, যেমন অন, অফ, ফ্রম, উইদাউট। পজেসিভ কেস, পজেসিভ কেসগুলো কি, মাই, হিজ, ইয়োর, আওয়ার, দেয়ার, হার, নামের সাথে অ্যাপোস্ট্রোফি এস। সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্যবিহীন হয়, হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। আর একটি রুল দেখো, সাধারণত বাক্যের শেষে ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। আরেকবার রুলটি পড়াই, কারণ এই রুলটি খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর এখান থেকে একটি করে রাইট ফর্ম অফ ভার্ব কমন আসে। উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, উইথ এ ভিউ টু, বি অথবা গেট ইউজ টু। প্রিপোজিশন, সে প্রিপোজিশনগুলো কি কি, অন, অফ, ফ্রম, উইদাউট। পজেসিভ কেস যেমন মাই, হিজ, ইয়োর, আওয়ার, দেয়ার, হার, রহিমস, নামের সাথে অ্যাপোস্ট্রোফি এস। সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব উদ্দেশ্যবিহীন, হোয়াইলের পরে ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি করতে হয়। সাধারণত বাক্যের শেষে ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। 16.1টি দেখো উড ইউ মাইন্ড হ্যাভ এ কাপ অফ টি। তো দেখো এখানে কি আছে, উড ইউ মাইন্ড আছে, উড ইউ মাইন্ডের পরে কি করতে হবে, ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে আছে হ্যাভ, হ্যাভের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে যাবে হ্যাভিং। এখানে অ্যান্সার হবে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ এ ভিউ টু বাই এ নিউ শার্ট। তো দেখো উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু থাকলে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো দেখো এখানে আছে বাই, বাই এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে বাইং। তো এখানে অ্যান্সার হবে আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ নিউ শার্ট। তো এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কারণ এখানে কি আছে, উইথ এ ভিউ টু আছে। এর বাংলা অর্থ হলো আমি একটি নতুন শার্ট কেনার উদ্দেশ্যে নিউ মার্কেটে গিয়েছিলাম। পরেরটি দেখো 16.3। 16.3টি দেখো উই মাস্ট ইনভেন্ট দ্য ওয়েজ অফ ইনক্রিজ আওয়ার ওয়েলথ এগেইন। তো দেখো এখানে কি আছে, অফ আছে। অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো আমি এখানে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে ইনক্রিজিং। তো এখানে অ্যান্সার হবে উই মাস্ট ইনভেন্ট দ্য ওয়েজ অফ ইনক্রিজিং আওয়ার ওয়েলথ এগেইন। এর বাংলা অর্থ হলো আমাদের অবশ্যই আবার আমাদের সম্পদ বাড়ানোর উপর উদ্ভাবন করতে হবে। 16.4 আই স টু বয়েজ সুইম ইন দ্য পন্ড। তো দেখো যদি কোনো বাক্যের মধ্যে দুটি ভার্ব থাকে এবং দ্বিতীয় ভার্ব দ্বারা যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে সে তার সাথে কি করতে হবে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে যদি দুটি ভার্ব থাকে এবং সেই বাক্যটি দ্বারা যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এর বাংলা অর্থ করো, এর বাংলা অর্থ হলো
আমি পুকুরে দুটি ছেলেকে সাঁতার কাটতে দেখছিলাম। দেখো এখানে কিন্তু কোনো উদ্দেশ্য বোঝায়নি, তাই দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। পরেরটি দেখো, শি কেম টু কলেজ রান। সাধারণত কোনো বাক্যের সর্বশেষে ভার্ব দেওয়া থাকলে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে অ্যান্সার হবে রানিং। এর বাংলা অর্থ হলো সে দৌড়াতে দৌড়াতে কলেজে এসেছিল। এবার চলে যাব 16.6। 16.6টি দেখো, I don't like his come here. I don't like his come here. তো দেখো এখানে হিজ আছে, হিজ হলো পজিটিভ কেস। যদি কোনো বাক্যের মধ্যে পজিটিভ কেস থাকে তাহলে পরে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে আছে কাম, কামের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে কামিং। I don't like his coming here. এর বাংলা অর্থ হলো তার এখানে আসাটা আমি পছন্দ করি না। এবার চলে যাব টেকনিক আর্টে। টেকনিক আর্টটি দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে। আর এস যুক্ত ভার্ব কি? ইজ অথবা ওয়াস। পরেরটি দেখো, সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট প্লুরাল হলে তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। আর এস মুক্ত ভার্ব হলো আর এবং ওয়ার। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে এস যুক্ত ভার্ব বসাতে হবে। এস যুক্ত ভার্ব হলো ইজ এবং ওয়াস। সাবজেক্ট প্লুরাল হলে তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। এস মুক্ত ভার্ব হলো আর এবং ওয়ার। প্রিপজিশন, প্রিপজিশন অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত বাক্যের আগের অংশ সাবজেক্ট হবে। এবার মূল টপিকে চলে যাই। অন, ইজ, দ্য কালার, দ্য কোয়ালিটি, মেনিয়ে, দ্য এজেন্ডা, নাইদার, হি, স্যারিটি, এ পেয়ার, ওয়াকিং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। 50 মাইলস, দ্য ক্যাপ্টেন, দ্য ফ্রুটস, দ্য আরাবিয়ান নাইটস, বইয়ের নাম, স্লো অ্যান্ড স্টেডি, এগুলো হলো সিঙ্গুলার সাবজেক্ট। আমি আবার বলি, এগুলো তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এগুলো থেকেই বারবার তোমাদের পরীক্ষায় চলে আসে। ওয়ান, ইজ, দ্য কালার, দ্য কোয়ালিটি, মেনিয়ে, দ্য এজেন্ডা, নাইদার, হি, স্যারিটি, এ পেয়ার, ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি, 50 মাইলস, দ্য ক্যাপ্টেন, দ্য ফ্রুটস, দ্য আরাবিয়ান নাইটস, যে কোনো বইয়ের নাম, স্লো অ্যান্ড স্টেডি, এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। এগুলো যদি সাবজেক্ট হিসাবে থাকে, ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখবা ইজ। এগুলো যদি সাবজেক্টে থাকে, ব্র্যাকেটে যদি হ্যাভ থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাজ। এগুলো যদি সাবজেক্টে থাকে, ব্র্যাকেটে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে যদি এগুলো থাকে, ব্র্যাকেটে বি থাকলে অ্যান্সার হবে ইজ, ব্র্যাকেটে হ্যাভ থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাজ, আর ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। 17 নম্বরটি দেখো, 17.1, ওয়ান অফ দ্য পেন্স বি ব্ল্যাক। তো দেখো ওয়ান আছে সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। এর বাংলা অর্থ হলো কলমগুলোর মধ্যে একটি কালো। পরেরটি দেখো, দ্য কালার অফ হিজ আইস বি ব্লু। দ্য কালার সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার হলে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইজ। এর বাংলা অর্থ হলো তার চোখের রং নীল। 17.3টি দেখো, এ পেয়ার অফ শুজ বি অন দ্য টেবিল। তো দেখো এ পেয়ার, এর বাংলা অর্থ কি হলো? এর বাংলা অর্থ হলো এক জোড়া, এক জোড়া জুতা, সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার হলে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো এক জোড়া জুতা টেবিলের উপরে আছে। এবার চলে যাব 17.4, 50 মাইলস সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার হলে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইজ। 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। এর বাংলা অর্থ হলো 50 মাইল একটি দীর্ঘ দূরত্ব। 17.5টি দেখো, 17.5, দ্য আরাবিয়ান নাইটস বি মাই ফেভারিট বুক। তো দেখো দ্য আরাবিয়ান নাইটস সাবজেক্টটি সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি থেকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। দ্য আরাবিয়ান নাইট, দ্য আরাবিয়ান নাইটস ইজ মাই ফেভারিট বুক। এর বাংলা অর্থ হলো দ্য আরাবিয়ান নাইট আমার একটি প্রিয় বই। এবার চলে যাব 18.1-এ। 18.1টি দেখো, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল। তো দেখো ইজ হলো সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার হলে ব্র্যাকেটে হ্যাভ থাকলে হ্যাভকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে হ্যাজ। এখানে অ্যান্সার হবে হ্যাজ। ইজ বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাভ গট এ প্রাইজ। এর বাংলা অর্থ কি? প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে একটি করে পুরস্কার পেয়েছে। এবার চলে যাব 18.2-এ।
neither of the boys to have done the homework। কোনো বাক্যের মধ্যে neither থাকলে neither হলো কি সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে হ্যাজ, টু কে তুলে দিতে হবে। neither of the boys has done the homework এর বাংলা অর্থ হলো ছেলেগুলোর কেউ বাড়ির কাজ করেনি। 19.1টি দেখো charity begin at home, তো তোমাদের এখানে লিখতে হবে begins। তো দেখো charity হলো সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। charity begins at home, আগে ঘর তবেই তো পর। এবার চলে যাব 19.2 দ্য ক্যাপ্টেন along with his soldiers feel tired। তো দেখো along with এর আগের অংশ হয় সাবজেক্ট, দ্য ক্যাপ্টেন সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার হলে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হয়। তো এখানে অ্যান্সার হবে ফিলস, দ্য ক্যাপ্টেন along with his soldiers feels tired এর বাংলা অর্থ হলো ক্যাপ্টেন তার সৈন্যদের সাথে ক্লান্ত বোধ করছে। এবার চলে যাব পরের রুলে। পরের রুলটি দেখো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। প্লুরাল সাবজেক্ট হলে आंसर হবে আর। দেখো the students of this college to be disciplined। তো দেখো the students বলতে অনেকগুলো শিক্ষার্থীকে বোঝানো হয় যে সাবজেক্ট প্লুরাল হলে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে आंसर লিখতে হবে আর। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো এই কলেজের ছাত্ররা শৃঙ্খলবদ্ধ। দা পোর বলতে গরিবেরাকে বোঝানো হয়েছে, দা পোর মানে হলো গরিবেরা। টু বি বর্ন টু সাফার, তো দেখো এখানে কি আছে সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে आंसर লিখতে হবে আর টু থাকলে টু কে সবসময় তুলে দিতে হবে। দা পোর আর বর্ন টু সাফার এর বাংলা অর্থ হলো গরিবরা কষ্ট করার জন্যই জন্মায়। পরেরটি দেখো দ্য রিচ ব্র্যাকেটে বি নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ মানে হলো ধনীরা, সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট যদি প্লুরাল হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে आंसर লিখতে হবে আর। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী হয় না। প্রিয় অনার্স শিক্ষার্থীরা দেখো আমি তোমাদেরকে মোট 20টি রাইট ফর্ম অফ ভার্ব শেখালাম রুল সহকারে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি এই 20টি রাইট ফর্ম অফ ভার্ব রুল সহকারে পড়ে যাও ইনশাআল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি এগুলোর মধ্য থেকেই 100% কমন পাবা। আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ 7 বছর ধরে অনার্স সেকেন্ড ইয়ারে ইংরেজি পড়িয়ে আসতেছি। তোমাদের জন্য বর্তমান সুপার অফার, যারা যারা রকিবুল 24 এর শিওর পাস এই বইটি ক্রয় করবে তাদেরকে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস A to Z পরীক্ষার সাজেশন তোমরা সেখানে পেয়ে যাবা। তাই আর দেরি না করে তোমরা দ্রুত রকিবুল 24 এর শিওর পাস এই বইটি ক্রয় করে নাও। অনার্স শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট 2025 কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন 2024। এই বইটি সর্বশেষ সপ্তম সংস্করণ 1 জুলাই 2025, অর্থাৎ এই বইটি তোমাদের জন্য একদম নতুন ভাবে তৈরি করা হয়েছে শিক্ষাবর্ষ 22-23। তো দেখো এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা রকিবুল 24 পাবলিকেশনের এই শিওর পাস সাজেশন বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2025 এক্সামিনেশন 2024 সর্বশেষ সপ্তম সংস্করণ 1 জুলাই 2025। সাজেশন বইটির বৈশিষ্ট্য: রাইটিং পার্ট অটো ফরম্যাট, অর্থাৎ একটি দিয়ে সকল লেখার নিয়ম। রাইটিং পার্ট শর্টকাট সাজেশন, টপ 10 টপ 5 বঙ্গানুবাদ সহ সহজ ভাষায়। এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অ্যান্ড টপ 100 সাজেশন অ্যান্ড অ্যান্সার, অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম আছে তোমাদের সকল গ্রামার আইটেমগুলো টপ 100 করে সহজ টেকনিক আকারে রুল সহকারে সাজানো হয়েছে। এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক এবং টপ 10 প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। তোমাদের বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে তার নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে।
এরপরে তোমরা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু পেয়ে যাবা। এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট। এই বইটি পড়লে তোমাদের আর অন্য কোনো বই বা প্রাইভেট পড়তে হবে না। ইনশাল্লাহ তুমি মাত্র 8 থেকে 10 দিন পড়লেই 100% পাস করবা, তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সাজেশন অর্ডার করার নিয়ম, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর হলো 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2025। এরপর আমার বিকাশ, নগদ অথবা রকেট নম্বরের মাধ্যমে সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে। কিন্তু বর্তমান অফার মূল্য 550 টাকা থেকে বাদ 100 টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান অফার মূল্য মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে সাজেশনটি পেয়ে যাবা। তোমরা যারা যারা সাজেশন অর্ডার করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475। এখন শিওর পাস সাজেশন বইটি কিভাবে সাজানো হয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিব। এই বইটির সুবিধা হলো এই বইয়ের মধ্যে তোমরা গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং, বিগত সালের প্রশ্ন, মডেল টেস্ট A to Z সবগুলোর QR কোড পেয়ে যাবা। এই QR কোডগুলো স্ক্যান করে তোমরা এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবা। এরপরে দেখো তোমাদেরকে এই বইয়ের টেবিল অফ কন্টেন্ট দেখাই এই বইটি কিভাবে সাজানো আছে। তো দেখো প্রথমে সাজেশন অংশ, সিলেবাস অংশ, এরপরে দেখো তোমরা রিটেন পার্ট পাবা, অর্থাৎ রিটেনের যে 35 মার্কের অটো ফরম্যাট, একটি পড়লে সবগুলো হয় সেভাবে তোমরা এগুলো পাবা। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমরা শর্টকাট সাজেশন পাবা, তোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে পেয়ে যাবা। এরপরে দেখো পরের পেজে দেখো প্যাসেজ রাইটিং এর তোমরা শর্টকাট টেকনিক এবং টপ 100 প্যাসেজ রাইটিং ওয়ার্ড ও সাজেশন এবং প্যাসেজ রাইটিং সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। এরপরে দেখো গ্রামার মার্কে, গ্রামার যে পার্ট 45 মার্ক, 45 মার্কের মধ্যে তোমরা কি কি পাবা তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ। এগুলো তোমরা বাসার মধ্যে একাই বসে কভার করতে পারবা এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক তো তোমরা বইয়ের মধ্যে QR কোড আছে, QR কোডগুলো স্ক্যান করলে এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবা। এরপরে দেখো অনার্স দ্বিতীয় বর্ষের বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের নির্ভুল সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। এরপরে দেখো তোমরা মডেল টেস্ট কিন্তু পেয়ে যাবা, মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে যাবা। এমনকি বিগত সালের 7 কলেজের যে প্রশ্নগুলো আছে সেগুলোর কিন্তু সমাধান করে দিয়ে দেওয়া আছে এবং সর্বশেষ 0 to হিরো শর্টকাট সাজেশন মাত্র 5 থেকে 7 দিন পড়লেই কমপ্লিট কিভাবে করবা তার শর্টকাট টেকনিকও কিন্তু দিয়ে দেওয়া আছে। তোমাদেরকে এখন আমি কিভাবে সাজেশন বইটি সাজানো আছে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবা। তো দেখো পোস্টার রাইটিং, দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার নিয়ম তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এবং এগুলোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে। তোমাদের প্রতিটি রাইটিং আইটেমের টপ যে সাজেশনগুলো সেগুলোর কিন্তু উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে, তোমরা স্ক্রিনের মধ্যে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এবং এগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো সুন্দর ভাষায় শর্টকাট ভাবে উপস্থাপন করা হয়েছে। এবার চলে যাব গ্রামার পার্টে। তো দেখো গ্রামার পার্টগুলোর প্রতিটি আইটেমে টপ 100 সাজানো আছে, দেখো একদম সহজ রুল সহকারে দেওয়া আছে। তোমরা এগুলো একবার করে দেখলেই বুঝতে পারবা, যে কোনো স্টুডেন্ট যারা গ্রামার সম্পর্কে কিছুই জানে না তারাও এগুলো একবার করে দেখলেই কিন্তু পড়তে পারবে। এছাড়াও তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে প্রতিটি আইটেমের শেষে শেষে বোর্ড প্রশ্নগুলোর কিন্তু এভাবে সমাধান করে দেওয়া আছে, একদম নির্ভুল সমাধান। এরপরে তোমাদের যতগুলো বিগত সালের প্রশ্ন আছে সকল প্রশ্নগুলোর তোমরা নির্ভুল সমাধান কিন্তু এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা, যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং সর্বশেষ দেখো 0 to হিরো শর্টকাট সাজেশন, তোমাদেরকে কতটুকু পড়তে হবে এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। জাস্ট এই পেজগুলো পড়লেই তুমি 100% পাস করবা, তোমাকে আমি 100% পাশের নিশ্চয়তা দিয়ে দিচ্ছি।